আমি হচ্ছে গতকালকে হচ্ছে ডাল ভাজি আনিয়েছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসায় তো ব্যাক করলাম। সো এখন একে, একে সবকিছু গুছিয়ে নেয়ার পালা। সবার আগে ভাবলাম যে কাপড়গুলো ওয়াশ করি। আর যেহেতু মেশিনে ওয়াশ করব, সো মেশিনে ওয়াশ করা যায় এমন সব কাপড় আরকি একসাথে দিব। নতুন টেকনিকে আজকে নানটা ভাজছি। গতকালকে ওদের জন্য নান বানিয়েছিলাম ডিনারে। কিন্তু আমি যেহেতু ডিনার করি না, তাই আমার পোরশনটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছুদিন আগে দেখেছি যে ডো আগের দিন বানিয়ে নাকি ফ্রিজে রেখে দেয়া যায়। সেটা অবশ্য পিজ্জার জন্য দেখেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, কেননা আমি আজকে এটা ট্রাই করে দেখি। তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে সকালবেলা মানে বের করে একটু ওয়ার্ম করে নিয়েছি আরকি। ডিরেক্ট ফ্রিজেরটা বেলে দেইনি। তো ১ম এ হচ্ছে আমি প্যানে দিয়েছিলাম। তারপর প্যানে দিলে না এই যে দেখেন রেস্টুরেন্টে যেমন এরকম কালার আসে একপাশে, এরকম কালার আসতে চায় না। তো হঠাৎ মনে হলো কেননা পাতিল উপর করে এটা বানিয়ে দেখি তো কেমন হয়। গতকালকে হচ্ছে ডাল ভাজি আনিয়েছিলাম সেটা ছিল। আর রাতের বেলা আমি হচ্ছে তান্দুরি চিকেন করেছিলাম। চিকেনটা ম্যারিনেট করা ছিল। তো দুপুরে তো বাইরে থেকে খেয়েছি। সো রাতে এর জন্য আমি তান্দুরি চিকেনটা করেছি। আর এখন তো এই যে নানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে যে এইভাবে নান বানানো যায়। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আচ্ছা, আমি যেই টেকনিকে নান বানালাম, ওইটাতে না একদম পারফেক্ট হয়েছে। মানে একপাশে আপনারা তো দেখেছেন খুব সুন্দর কালার হয়েছে। অনেকটাই হচ্ছে রেস্টুরেন্টের মতো। তবে পাতিলের মধ্যে আমি হচ্ছে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর আগের দিন ডো রেডি করে রেখেছি। পরের দিন কিন্তু একদম পারফেক্ট ছিল। সো আমার কাছে ভালো লেগেছে এই টেকনিকটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না শুরু করলাম। আর আজকের ব্লগটা যেখান থেকে শুরু করেছি এটা মূলত হচ্ছে যেদিন আমি বাসায় ব্যাক করেছি তার পরের দিনের ক্লিপ। তো এখানে হচ্ছে আমি তেল নিয়েছি। এরপর চিংড়ি মাছ দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে এখন হচ্ছে তেলের মধ্যে মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এক্সট্রা করে কিন্তু কোনো পানি এড করিনি এখানে। এখন দিয়ে দিলাম পটল কুচি। আলু ভাজি কিংবা পেঁপে ভাজি করার সময় মানে যেভাবে কাটতে হয় আমি পটলগুলোকে ঠিক ঐরকম করেই কেটেছি। তারপর হচ্ছে মসলার সাথে পটলগুলোকে আমি ভালোমতো কষিয়ে নিব। এক্সট্রা কিন্তু কোনো পানি এড করব না। আসলে সেদিন হচ্ছে আমি মানে একটা এরকম পটলের রেসিপি দেখলাম। তবে মানে যেখানে দেখেছি উনি হচ্ছে কোনো চিংড়ি মাছ ইউজ করেনি। জাস্ট হচ্ছে মানে পটল দিয়ে এরকম ভাজিটা করেছে। তো দেখে মনে হলো যে কেননা ট্রাই করি। কারণ পটল আমার সব রকম খেতে ভালো লাগে না। শুধু ভাজাটা করলে ভালো লাগে। আমি কিন্তু পটলে কোনো প্রকার পানি এড করিনি। এখান থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো হঠাৎ মনে হলো কেননা আমি এখানে একটু এক্সট্রা করে মাছের মসলা এড করি। তো বাকি যে মসলা আছে সেগুলো তো দিয়েছিলামই। তো ১ চামচের মতো হচ্ছে যে রেডিমেড মাছের মসলা পাওয়া যায় আমি সেটা দিয়েছি। দিয়ে এখন ভালোমতো মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত পটলগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটাকে রান্না করে নিব। বেশ কিছুদিন ধরেই আমার হচ্ছে করলা দিয়ে চিংড়ি দিয়ে করলা ভাজি খেতে ইচ্ছে করছিল। কিন্তু যেহেতু কক্সবাজার যাব তাই আর বানাইনি। কারণ চিংড়িতে তো আমার প্রচুর এলার্জি আছে। খাওয়ার পর হচ্ছে ফেইসের প্রবলেম হয় না চোখে প্রবলেম হয়। তো সেটা আমি হচ্ছে শিওর ছিলাম না। তো ভাবলাম যে থাক, রিস্ক নিয়ে লাভ নেই। তাই আজকে হচ্ছে আমার চিংড়ি দিয়ে করলা ভাজি খাওয়ার ইচ্ছাটা ফুলফিল করব।
তো এই যে ছোট চিংড়ি পাইনি, তো বড় চিংড়ি নিয়ে এসেছি, ওইটাকে ভাগ করে তারপর হচ্ছে আমি করলা ভাজি করলাম। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, পটল রান্না করার সময় আমি কিন্তু প্রথমে কোনো প্রকার পেঁয়াজ দেইনি। কারণ পটলগুলোকে যেহেতু আমি ভাজা করব, তো এর জন্য ভাবলাম পেঁয়াজটাকে একটু পরে দিব। যখন অলমোস্ট হচ্ছে পটলটা হাফ ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম কুচি করে দেইনি, একটু মোটা সাইজ ছিল, ওইরকম করে দিয়েছি। এখন এটাকে মানে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে তারপর একদম ভালোমতো ভাজা করব। যখন অলমোস্ট ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে তারপর আরো ১ মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে নিব। মোট কথা হচ্ছে এই ভাজিটা একদম একটু ভাজা টাইপের হবে, তাহলে খেতে বেশি মজার হয়। আর আমি হচ্ছে মানে পটল দিয়ে চিংড়ি মাছটা করতাম না। করার কারণ হচ্ছে লিয়ানা। যেহেতু লিয়ানার ফেভারেট হচ্ছে চিংড়ি মাছ। সো আমি করলা দিয়ে চিংড়ি মাছ খাবো। আর তাকে কোনোভাবে চিংড়ি মাছ করে দিব না সেটা তো হবেই না। তো সে যেহেতু করলা দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা খাবে না, তাই হচ্ছে আমি পটল দিয়ে ভাবলাম যে ওই রেসিপিটা কেন না ট্রাই করি। আর সত্যি বলতে করলা দিয়ে চিংড়ি মাছের চেয়ে আমার কাছে এই পটল দিয়ে মানে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটা খাবার। আচ্ছা, ২২শে জুন তো আমাদের অ্যানিভার্সারি ছিল। আর সেই উপলক্ষে অনেক আপুরাই আমাদেরকে উইশ করেছেন। সো যারা উইশ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারপর আইরিন নিভা আইডি থেকে আপু, আপনি আমার কাছে একটা গিফট চেয়েছেন। তো সরি আপু, আপনি যেই গিফট চেয়েছেন সেটা আমি আপনাকে দিতে পারছি না। কারণ সেইটা দেয়া আমাদের পক্ষে মানে কোনোভাবেই এখন পসিবল না। গিয়েছিলাম ডিসিসিতে কিছু বাজার করার জন্য। তো আমাদের এলাকায় ঝিল পাড়ে, তো এর সবজি দেখে আমি রিক্সা থেকে নেমে গিয়েছি। আরেম আর লিয়ানাকে বাকিগুলো বাজার দিয়ে বললাম, "তোমরা বাসায় চলে যাও। আমি টুকিটাকি আরো কিছু বাজার করে নিয়ে তারপর বাসায় ব্যাক করছি।" তো এই যে এখানে বেশ কিছু সবজি কিনে বাসায় যাচ্ছি এখন। বাসায় ফিরেই তো কত কাজ থাকে। তো সবার আগে হচ্ছে বাজার করতে হবে। যদিও তেমন স্পেশাল কোনো কিছু এখন ডিসিসিতে গেলে কিনতে হয় না। লিয়ানার স্কুল অফ থাকলে দেখা যায় টুকিটাকি কিছু মানে জিনিসপত্র কিনলেই চলে। লিয়ানার স্কুল ওপেন থাকলে আমাকে অনেক কিছু কিনতে হয়, যেহেতু ওর স্কুলের জন্য স্ন্যাকস রেডি করতে হয়। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু হচ্ছে থাই, চাইনিজ সবজি কিনেছিলাম। প্লাস হচ্ছে একটা ক্রিম চিজ কিনেছি। কারণ মানে যেহেতু আমের সিজন, সো আম দিয়ে কোনো কিছু একটা বানানোর প্ল্যান আছে আমার এখানে। তারপর এখানে কিছু রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এগুলোও কিনেছি। সাথে এই যে কচু, এই কচু দেখে তো আমি পুরোই খুশি হয়ে গিয়েছি। কারণ কচু তো আমার খুবই পছন্দ। সো অনেকদিন পর আবার একটা কচু পেলাম। তো দেরি না করে ঝটপট করে এটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র আছে। কবিতা ফাহমিদা আইডি থেকে আপু, আপনি যে কমেন্ট করেছেন, সেই কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তো দোয়া করি আপনার নতুন মোবাইলটা অনেক বেশি ভালো সার্ভিস দেক। আর আপনি আমার ব্লগ দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন। তো যাই হোক, এখানে না আমি হচ্ছে একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ব্লাক ফাঙ্গাস মাশরুম। তো এর আগে হচ্ছে চাইনিজ মানে ওই যে KFD থেকে আরএমএ মাশরুমটা আনতো আমার জন্য, মানে রান্না করা খেতে খুব ভালো লাগতো। সেদিন না একটা ভিডিওতে দেখার পর মনে হলো যে কেন না আমি এটা কিনে নিয়ে আসি। আর আনার পর বাসায় এই মাশরুম দিয়ে কিছু একটা বানাবো। তো এর জন্যই মাশরুমটা কিনেছি। যেহেতু সন্ধ্যার সময়, তো আমি আসার সময় লাইভ বেকারি থেকে এই বান ২ টাও নিয়ে এসেছিলাম, চিকেন বান। তারপর লিয়ানার জন্য জাস্ট ১ প্যাকেট কুকিজ এনেছি। কারণ বাসায় থাকে দেখা যায় চকলেট, বিস্কিট এগুলো সারাক্ষণ খুঁজে। তো ভাবলাম যে ১ প্যাকেট এনে রাখি।
আর এই যে এখানের বানটা এত বড়, মানে আমি তো একা খেয়ে কোনোভাবেই শেষ করতে পারছিলাম না। যখন কিনেছি তখন আমার কাছে মনে হয়নি যে এটা এত বড়, কিন্তু বাসায় আনার পর দেখি অনেক বড়। তারপর ভিতরে বেশ ভালো পরিমাণে মসলা ছিল, তারপর চিকেন ছিল। সো এই লাইফ বেকারির খাবারগুলো না বেশ ভালোই লাগে আমার কাছে আরকি। আমি হচ্ছে নতুন কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনেছি। তো এগুলো দেখানোর কারণ হচ্ছে যে আমি এর আগে ইউজ করিনি। আপনারা কি ইউজ করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে আমাকে জানাবেন যে এটার মানে কেমন বেনিফিটস। সো এটা তো আনোয়ার নায়াসিনামাইড আমি অলওয়েজ ইউজ করি। তো এখানে হচ্ছে এই যে এপিএলবির একটা হচ্ছে লিপোসাম রেটিনল কিনেছি। তা আমি আনোয়ারটা চাচ্ছিলাম, কিন্তু আনোয়ারটা কোথাও নেই। তো ভাইয়াটা বলল যে এটা ভালো হবে, আপনার স্কিনের সাথে যাবে। কিন্তু আমি এটার কোনো রিভিউ দেখে যাইনি। পরে ওইখানে দাঁড়িয়ে গুগল করলাম। করার পর দেখলাম যে হ্যাঁ, বিগিনার ফ্রেন্ডলি। এখন এটা ইউজ করে দেখি। তারপর হচ্ছে এখানে বিউটি অফ জোসনের এই আই ক্রিমটা কিনেছি। এটাও আমি হচ্ছে আনোয়ার চাচ্ছিলাম, কিন্তু আনোয়ারটা নেই। আর এর আগে তো আমি টিয়ামেরটা ইউজ করেছি, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, কোনো কাজ করেনি। না সরি, না টিয়াম না, ম্যারিয়ান মে, এটা ভুল নাম বলেছি। তো এবার এটা ইউজ করে দেখি যে আপনারা হচ্ছে মানে এগুলো ইউজ করেন কিনা, মানে রেটিনল নাইট ক্রিম আর এই আই ক্রিমটা। তো এই তো। আর টুকিটাকি হচ্ছে মানে ফেস ওয়াশ। তারপর হচ্ছে আমি অ্যানিভার্সারি উপলক্ষে আরএম কে এই পারফিউমটা গিফট করেছি। কি করবো, গরিব মানুষ তাই গরিব পারফিউম। আমি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের ভিডিও বানাচ্ছিলাম। আর সেই ফাঁকে চা বানিয়ে রেডি। তো এখন হচ্ছে একটু চা খাচ্ছি। চা খেয়ে আমি আবার কিচেনে চলে যাব, কারণ আজকে হচ্ছে বেশ কিছু কাজ বাকি আমার। আচ্ছা, আমি হচ্ছে মানে বেসিক্যালি আনোয়ার যে 3 পেপটাইড সেরামাইড না রেটিনলটা ছিল সেটা চাচ্ছিলাম। আর আই ক্রিমটাও চাচ্ছিলাম। কিন্তু বেশ কয়েক জায়গায় খুঁজেছি, কিন্তু তারা বলে যে আনোয়ার সেই মানে রেটিনলটা এখনো পর্যন্ত নাকি বাংলাদেশে আসেনি। তো কি আর করার? তো ভাইয়াটা এটা সাজেস্ট করল। তো ভাবলাম যে এইটাই নিয়ে যাই। আর প্রাইসটাও খুবই কম। কারণ আনোয়ার মানে যেটার প্রাইস ওই ৩ ভাগের ১ ভাগ এটা। তো ভাবলাম যে আচ্ছা ট্রাই করতে তো কোনো সমস্যা নাই। তাছাড়া আমি আবার গুগল করে দেখেছিলাম যে কত পার্সেন্ট আছে, কিভাবে কি মানে আমার স্কিনের সাথে যাবে কিনা। তো আপনারা যদি কেউ এরকম রেটিনল ইউজ করে থাকেন কাইন্ডলি জানাবেন যে মানে কেমন আরকি এই প্রোডাক্ট গুলো। আর যে আপু, আপনি বেওয়াচের রুম কস্ট সম্পর্কে জানতে চেয়েছেন। আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছি। আপনি কাইন্ডলি চেক করে দেখবেন। তো বেওয়াচের বুফে ব্রেকফাস্ট ছাড়া আমাদের কাছে কিন্তু সবকিছুই ভালো লেগেছে। তাদের ব্রেকফাস্ট আমাদের কাছে একদমই ভালো লাগেনি। কারণ অন্যান্য রিসোর্ট হোটেলে এত ধরনের আপনার ব্রেকফাস্ট সার্ভ করে, সেই তুলনায় কিন্তু তারা কিছুই করেনি। বিশেষ করে ডেজার্ট হচ্ছে একই ধরনের ডেজার্ট তারা পরপর ২ দিন সার্ভ করেছে। তারপর ফ্রুটসের কোনো ভ্যারিয়েশন ছিল না। যেখানে হচ্ছে অন্যান্য হোটেল রিসোর্টগুলোতে মিনিমাম হচ্ছে আপনার ৫-৬ ধরনের ফ্রুটস থাকে। সেইখানে শুধু বেওয়াচের ২ ধরনের ফ্রুটস ছিল। তাও একদিন পেয়ারা, আনারস, আবার হচ্ছে পেয়ারা, আম এরকম। আর আনারসের টেস্ট তো খুবই বাজে। অথচ তারা চাইলে কিন্তু ওই যে বিভিন্ন ধরনের কলা থাকে, তারপর আনারস, পেঁপে, মানে পাহাড়ি এলাকার এগুলো কিন্তু খুবই মজা। তো এগুলো তারা চাইলেই রাখতে পারত, কিন্তু রাখেনি। তো কি আর করার? আর হচ্ছে মেইন কোর্সের মধ্যে মোটামুটি বেশ ভালো ছিল। একদিন একটু নিহারি ছিল, আবার বিফ ছিল। সো ওইটা একটু চলে। কিন্তু মানে আইটেম খুবই কম ছিল। অথচ সি পার্ল বলেন আরো অন্যান্য জায়গায় যে গিয়েছিলাম, তো ওইখানের কিন্তু ভেরিয়েশন খুবই থাকে আপনার বুফে ব্রেকফাস্টের জন্য। তো এই দিকটা আমার কাছে একটু খারাপ লেগেছে। বাট অন্যান্য সব দিকই হচ্ছে পারফেক্ট। আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিশেষ করে ওদের বে লাউঞ্জটা তো উফ! মানে ওইখানে গেলে মনে হবে যে আপনি বাইরের কোনো কান্ট্রিতে এসেছেন। মানে বিচ ভাইব আরকি, খুবই ভালো লাগে ওই জায়গাটা। তো যাই হোক,
আমি হচ্ছে এখানে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর আলাদা, আলাদা করে মানে পলিতে করে রেখে দিচ্ছি। যেগুলো একটু বেশি দিন ধরে মানে রেখে খাওয়ার প্ল্যান। কারণ একটাতে যদি রাখি না দেখা যায় যে একটা নষ্ট হলে বাকিটাও নষ্ট হয়ে যায়। যার কারণে আমি সবগুলো হচ্ছে আলাদা পলিতে করে রাখি যেন নষ্ট হলে শুধু ওইটাই হয়। এখন হচ্ছে আমি আরএম এর জন্য লাজানিয়া বানাচ্ছি। তো এইটা হচ্ছে তার এত পছন্দ। তো সবসময় মানে বানানো হয় না, কারণ এটা বানাতে গেলে না বেশ কয়েকটি স্টেপ হচ্ছে আপনাকে মানে ফলো করতে হয়। আর এত স্টেপ দিয়ে মানে রান্না বান্না করতে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে না। তারপর আবার দেখা যায় যে এটা কিন্তু লিয়ানাও তেমন একটা লাইক করে না। আমার ভালো লাগে, আর এম এর ভালো লাগে, কিন্তু লিয়ানার জন্য আবার অন্য কোনো কিছু করতে হয়। এটাই হচ্ছে আরেকটা ঝামেলা। এই ঝামেলার জন্যই হচ্ছে মূলত আমি তেমন একটা বানাতে চাই না। কিন্তু আরএম এর জন্মদিনের দিন প্রতি বছরই দেখা যায় যে আমি লাজানিয়া শিট কিনি তাকে এটা বানিয়ে দেওয়ার জন্য। আর সেটাই হচ্ছে অনেকগুলো থেকে যায়। তো ভাবলাম যে এবার মানে প্রায় সময় একটু করে লাজানিয়া তাকে বানিয়ে দিব। কিন্তু দেখা যায় যে সবসময় বানাতে ইচ্ছে করে না। আর একটা শীটের মধ্যে এতগুলো থাকে মানে প্যাকেটের মধ্যে। তো ভাবলাম যে আজকে তাকে লাজানিয়া বানিয়ে দিই। আমি কিন্তু আপনাদের সাথে এই লাজানিয়া রেসিপি এর আগে শেয়ার করেছি। এটা খেতে অনেক মজা লাগে। তো আপনারা যদি চান তাহলে লাজানিয়ার শীট না থাকলেও কোনো সমস্যা নেই। রুটি দিয়ে ট্রাই করতে পারেন, কিংবা হচ্ছে আমি রোজার মধ্যে ব্রেড দিয়ে বানিয়েছিলাম। তো এই লাজানিয়া শীটের পরিবর্তে হচ্ছে ব্রেডও ইউজ করতে পারেন। ওইটাও খেতেও কিন্তু বেশ মজার হয়। এখন হচ্ছে বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। আর তখন হচ্ছে চিজগুলো আমার ইমার্জেন্সি দরকার ছিল এই লাজানিয়া বানানোর জন্যই। তো ওইটাকে আগে গ্রেট করে রেখে তারপর হচ্ছে আমি বাকি কাজ শুরু করেছিলাম। তো ওইটাও একটু শক্ত হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সবার উপরে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। আমি কিন্তু অফ ক্যামেরাতে বাকি লেয়ারিং এর কাজটা করে নিয়েছিলাম। আর ওয়ার্ম লাইটও অফ করে দিয়েছি। কারণ ওয়ার্ম লাইট অন থাকলে না এটার অ্যাকচুয়াল কালারটা বোঝা যায় না। তো এটাকে এখন আমি ১০ থেকে ১২ মিনিটের মতো পিজ্জার যে অপশন আছে সেইটাতে দিয়ে বেক করে নিব। আর এরপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার লাজানিয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যারা এখনো ট্রাই করেননি বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজা লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।